টাইগার ক্রিকেট ও বিসিবির সবশেষ পরিস্থিতি নিয়ে মিরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। যাচ্ছি তার কাছে। মিথুন, এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর হোম অফ ক্রিকেটে, যেখান থেকে আসলে আজকে এই হোম অফ ক্রিকেটে খুব একটা কোনো প্রস্তুতি কিংবা অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। বিসিবি পরিচালক কিংবা বিসিবি সভাপতি এখন পর্যন্ত আসেননি। তবে স্বাভাবিক যে দিনগুলোতে যেভাবে আমরা দেখেছি যে প্রতিদিন লাঞ্চ টাইমের পরে আসলে তারা আসেন, সেরকমই আসলে ধারণা করা হচ্ছে। তবে যদি বলি যে হোম অফ ক্রিকেটে যে ব্যস্ত সময় পার করছে, কারণ চলতি সপ্তাহেই আসলে যে অন্তর্বর্তীকালীন যে দায়িত্বগুলো ভাগাভাগি করে দেওয়ার কথা রয়েছে পরিচালকদের মাঝে, তা নিয়ে আসলে শেষ সিদ্ধান্ত কিংবা ফাইনাল যে সিদ্ধান্ত আসার কথা রয়েছে সেটা আসতে পারে। এবং তার জন্যই আসলে যে সেক্টরগুলোতে পরিচালকরা আত্মগোপনে রয়েছেন কিংবা খালি রয়েছে, সেটা যদি আমি বলি ক্রিক অপারেশনস কিংবা বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে, সেই সব কিছু মিলিয়ে সেই বিভাগগুলো আসলে ভাগ করে দেওয়া হবে যারা যে পরিচালকরা রয়েছেন কিংবা যে দুই পরিচালক নতুনভাবে এসেছেন। আমি যদি বলি নাজমুল আবেদিন ফাহিমের আন্ডারে যেতে পারে গেম ডেভেলপমেন্ট সহ ক্রিক অপসের যে বিভাগটা রয়েছে, যেখানে আসলে জালাল ইউনুস ছিলেন আগে। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের যে প্রধান ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, তিনি নিখোঁজ থাকায় সেটা হয়তো ফাহিম সিনহাকে দেওয়া হবে। তবে সবকিছুই আসলে আনুষ্ঠানিকভাবে কাদের অধীনে যাচ্ছে কিংবা কারা পাচ্ছেন কিংবা কারা দায়িত্ব পালন করবেন তা জানা যাবে চলতি সপ্তাহে, যদি বিসিবি সভাপতির কথা ঠিক থাকে যেমনটা তিনি বলেছিলেন সবশেষ বোর্ড সভায়। তবে সেই ভাগাভাগির আগে আসলে বিসিবির আরও একটি বোর্ড সভা অনুষ্ঠিত হতে হবে এবং তা হলে কিন্তু পরপর 3 বোর্ড সভায় যারা অনুপস্থিত থাকবেন তাদের পরিচালক যে পদটা রয়েছে তারা সেটা কিন্তু অটোমেটিকভাবেই আসলে বিলুপ্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আরও বেশ কিছু পরিচালকের পদ শূন্য হতে যাচ্ছে বিসিবিতে। তবে আমি যদি বলি রাওয়ালপিন্ডি টেস্টের কথা, যেখানে আসলে বাংলাদেশের তৃতীয় দিনের শুরুটা একেবারে অনাকাঙ্ক্ষিত হয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ যে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের কাছে রেখেছিল, তৃতীয় দিনের শুরুতে একেবারেই হতশ্রী এবং সেই পুরনো বাংলাদেশের চেহারা আমরা দেখেছি। প্রথম সেশনটা যাচ্ছে তাই অবস্থা ছিল, 6 উইকেট বাংলাদেশের মধ্যে হারিয়ে ফেলেছে 79 রানে। এবং আমি যদি বলি বাংলাদেশকে ফলো অন এড়াতে এখনও এখান থেকে একটা ভালো পথ অতিক্রম করতে হবে এবং তার জন্য অন্তত বাংলাদেশকে 150 রানের কম ব্যবধানে আসলে নিজেদের প্রথম ইনিংস শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যেমনটা প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে এই ম্যাচে ফলো অনের যে ব্যবধানটা রয়েছে তা কিন্তু 200 থেকে কমিয়ে 150 রানে করা হয়েছে এবং তা করতে হলে বাংলাদেশকে আরও বেশ ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে দ্বিতীয় সেশনে। যে কাজটা করতে হলে আসলে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, যারা কিনা এই মুহূর্তে ক্রিজে রয়েছেন, তাদের উপরেই সব থেকে বড় দায়িত্ব। কারণ এরপরেই আসলে বাংলাদেশের যে টেইল এন্ডারদের একটা যে ছবি সেটা কিন্তু আসলে বেশ ভালোভাবেই প্রকাশ পাবে। কারণ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান মিরাজের পরে কিন্তু আর কোনো ব্যাটার বাংলাদেশ একাদশে নেই এবং সেক্ষেত্রে প্রথম দিকে টপ অর্ডারদের যে ব্যর্থতা দিনের শুরুতে যেমনটা আমরা দেখেছি, সেই টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে প্লাস এই ম্যাচে টিকে থাকতে হলে মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসকে বেশ ভালো কিছু করে দেখাতে হবে। এবং এর পাশাপাশি হাতুড়ি সিংয়ের ভবিষ্যৎও কিন্তু অনেকটাই নির্ভর করছে। কারণ আমরা যেমনটা জানি ফারুক আহমেদের সঙ্গে এই টাইগার হেড কোচের যে সম্পর্কের শীতলতা, সেই শীতলতা কিন্তু গণমাধ্যমে এখন বেশ আলোচিত বিষয়। এবং যেমনটা শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হয়তো এই কোচকে ছাঁটাই করা হবে, সেক্ষেত্রে হয়তো একটা বড় অঙ্কের জরিমানাও বিসিবিকে দিতে হবে। তবে দুজনের যে শীতল সম্পর্ক, সেক্ষেত্রে এই রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ভাগ্য কোন দিকে যায় সেটাও কিন্তু আসলে হাতুড়ি সিং এর ভবিষ্যৎ অনেকটা নির্ধারিত করবে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেটের এই ছিল সবশেষ। টাইগার ক্রিকেট ও বিসিবির সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।